আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন, এমনকি এমসিকিউ সাজেশন প্রশ্ন এবং তোমাদের জন্য স্পেশালভাবে তৈরি করা রোড টু মিশন 100 সাজেশন এবং সাইক্লোন সাজেশন সহ বোর্ড অ্যানালাইসিস আমাদের এই বইতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টপিকের সাথে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে তোমরা অসংখ্য কিউআর কোড পাবে, যেগুলো তুমি স্ক্যান করলেই আমরা হাজির হয়ে যাব তোমার সামনে এবং আমরা তোমাদের সেই বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তো তাহলে যারা এখনও সংগ্রহ করেনি খুব দ্রুত আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলো, কারণ ইজি বায়োলজি বই কেনা মানে তোমার প্রিপারেশন 100% হওয়া। তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় 4 অর্থাৎ জীবনী শক্তির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা পুরো অধ্যায়টা একটা ওভারভিউ করব এবং এখান থেকে যে সকল প্রশ্ন সাধারণত আসে, মানে যে সকল টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো কিভাবে সহজভাবে তুমি পড়াটা মনে রাখতে পারো, বা ছক করে দেওয়া হয়েছে যে ছক করে দিলে তুমি কিন্তু পড়াটা আরও ভালোভাবে মানে বুঝে এবং সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। অধ্যায় 4-এর যদি আমি বেসিক কনসেপ্ট বলি, তাহলে এই অধ্যায়ে আমরা আসলে কি কি শিখতে পারি। যেহেতু নাম হচ্ছে জীবনী শক্তি, তার মানে এইটা আমার উদ্ভিদ এবং প্রাণী এদের শরীরে যে শক্তি উৎপাদন হচ্ছে, যে এটিপি তৈরি হচ্ছে, বা আমি এইভাবে যদি বলি যে তাদের বডিতে, মানে আমাদের জীবদের বডিতে যে জৈব অণুগুলো ভাঙছে, এই যে জৈব অণুগুলো ভেঙে যে শক্তিটা পাচ্ছে সেটাই কিন্তু আসলে মূলত জীবনী শক্তি। আমাদের এই অধ্যায়তে দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং আরেকটা হচ্ছে গিয়ে শ্বসন। সালোক সংশ্লেষণ এবং শ্বসন দুটো মিলেই কিন্তু এই অধ্যায়টা। সুতরাং যখন সৃজনশীল প্রশ্ন আসে তখন কিন্তু সালোক সংশ্লেষণ এবং শ্বসন দুইটা থেকে মিলিয়ে প্রশ্ন আসে। সাধারণত দেখা যায় যে গতে অর্থাৎ যে প্রয়োগমূলক প্রশ্নটা আছে সেটা সালোক সংশ্লেষণ অথবা সবাত শ্বসন রিলেটেড প্রশ্ন দিয়ে দেয়, আর যেটা ঘ থাকে সেটা সাধারণত সালোক সংশ্লেষণ রিলেটেড প্রশ্ন দিয়ে দেয়। যদি সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন উচ্চতর দক্ষতা না আসে তখন তোমার শ্বসন থেকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই অধ্যায় থেকে একটা ওভারভিউ করি। ওভারভিউ বলতে হচ্ছে এই অধ্যায় কি কি নিয়ে আলোচনা করা হচ্ছে। সালোক সংশ্লেষণে যদি আমরা চিন্তা করি, তাহলে সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়ে আমরা সকলে জানি, আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, আলোক নিরপেক্ষর আবার দুইটা গতিপথ রয়েছে, C3 আর C4 গতিপথ। এবং আমরা যদি চিন্তা করি যে সালোক সংশ্লেষণের গুরুত্বটা কি, তাহলে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ যদি না হতো আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে সহজ সরল একটা গুরুত্ব। কেন? কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হচ্ছে, একই সাথে উদ্ভিদ উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন এবং পানি তৈরি করছে, যেটা বাতাসে সে ছেড়ে দিচ্ছে। তো বাতাসে দেওয়ার পরে সেটা কারা গ্রহণ করছে? যারা জীব, মানে উদ্ভিদ এবং প্রাণী সহ যত জীব আছে সবাই কিন্তু এগুলো গ্রহণ করছে। তো গ্রহণ করে তারা কিন্তু বেঁচে আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে সূর্যের আলোর সাথে জীবনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা? তাছাড়া সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ যে খাবারটা তৈরি করে সেই খাবারটা উদ্ভিদের পাতা, ফুল, ফল, মূল এগুলোতে জমা থাকে। আমরা কিন্তু যখন কোনো কারণে উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করি তখন কীভাবে গ্রহণ করি? যে আমরা হচ্ছে ফল খাই, বা আমরা যে শাক খাই, বা আমরা হচ্ছে মনে করো কোনো সবজি খাচ্ছি, এটা কিন্তু আমরা উদ্ভিদে জমা হওয়া যে শক্তি সেখান থেকেই আমরা সরাসরিভাবে গ্রহণ করছি। তাহলে সালোক সংশ্লেষণের গুরুত্ব কিন্তু অনেক। এখন আমরা সালোক সংশ্লেষণের প্রভাবক সম্পর্কে যদি দেখি, তাহলে দুই ধরনের প্রভাবক রয়েছে, একটা অভ্যন্তরীণ এবং আরেকটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে 4টা রয়েছে, ক্লোরোফিল, পাতার বয়স এবং সংখ্যা, শর্করা পরিমাণ, পটাশিয়াম। আর বাহ্যিক হচ্ছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ এবং রাসায়নিক পদার্থ। এখন আসি আমরা শ্বসনের ক্ষেত্রে। শ্বসন আমরা জানি আমাদের শক্তি উৎপাদনের জন্য প্রধান একটা প্রক্রিয়া হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তো জীবদের দেহে শ্বসন প্রক্রিয়া অনবরত ঘটতে থাকবে, 24 ঘন্টা দিন রাত্রি ঘটতে থাকবে। তো শ্বসন প্রক্রিয়াটা কাদের ক্ষেত্রে হচ্ছে? যত জীব আছে, সেটা হচ্ছে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে কোনো জীবের ক্ষেত্রেই শ্বসন প্রক্রিয়াটা ঘটে থাকে। আর শ্বসন প্রক্রিয়াকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়, একটা সবাত শ্বসন এবং একটা অবাত শ্বসন। সবাত শ্বসনে কি হচ্ছে? সবাত শ্বসনে হচ্ছে গাছপালা বা হচ্ছে যে কোনো প্রাণী তারা অক্সিজেনটা গ্রহণ করে সেই অক্সিজেনের সাহায্যে নিজের দেহে খাদ্যটাকে জারিত করে ফেলছে। তাহলে এই যে জারিত করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হচ্ছে, সেটা তাপ শক্তি তৈরি হচ্ছে অথবা কাজ করার জন্য যে শক্তিটা উৎপন্ন হয় এটিপি সেটা তৈরি হচ্ছে। এইটা সবাত শ্বসনের কাজ। আর সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোষ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আরেকটা হচ্ছে অবাত শ্বসন, এটা সাধারণত আদিকোষী জীবে বা এককোষী জীবে সংঘটিত হয়, যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এগুলোতে আমরা দেখে থাকি অবাত শ্বসন। এটা হচ্ছে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না এই শ্বসনটা করার জন্য। এটার দুটো ধাপ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ।
এরপরে দেখো হচ্ছে কি গুরুত্ব, শক্তি উৎপাদন হবে, শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড শর্করা উৎপাদনে সাহায্য করে। তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন যে উদ্ভিদ আছে উদ্ভিদের হচ্ছে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করবে, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। তাছাড়া যে অবাত শোষণ যে সকল ব্যাকটেরিয়াতে হচ্ছে সে ব্যাকটেরিয়ার শক্তি উৎপাদনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করবে এই অবাত শ্বসন। এখন শ্বসনেরও সালোক সংশ্লেষণের মতো দুই ধরনের প্রভাবক রয়েছে, অভ্যন্তরীণ প্রভাবক আর একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো? খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি, এগুলো। আর একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক কোনগুলো? তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাই অক্সাইড, এগুলো। তাহলে আমরা কিন্তু পুরো অধ্যায়টার একটা ওভারভিউ করে ফেললাম। আমাদের এখান থেকে সাধারণত সালোক সংশ্লেষণ এবং শ্বসন যে প্রক্রিয়াটা থেকে প্রশ্ন আসে এবং গুরুত্বটা খুবই বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব থেকে হচ্ছে প্রশ্ন দিয়ে দেয়। এখন আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়বো এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের জন্য এমসিকিউ বলো বা জ্ঞানমূলক প্রশ্ন বলো, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে এগুলোর ব্যাখ্যা যদি তোমার একসাথে থাকে পড়তেও কিন্তু সুবিধা হয়। আচ্ছা, তো আমরা প্রথম যে সংজ্ঞাটা আছে উপজাত দ্রব্য কাকে বলে সেটা নিয়ে আলোচনা করি। উপজাত দ্রব্য হচ্ছে যখন কোনো দ্রব্য উৎপাদিত হচ্ছে সেই দ্রব্য উৎপাদনের সাথে নতুন কোনো দ্রব্য যদি তৈরি হয় তখন সেটাকে বলা হয়, মানে ওই দ্রব্যটাকে বলা হয় উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। যেমন খনিজ পেট্রোল থেকে যখন বিশুদ্ধ পেট্রোল তৈরি করা হয় তখন প্লাস্টিক, কৃত্রিম সুতা, রং ইত্যাদি উপজাত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। আবার হচ্ছে মনে করো যখন সাবান তৈরি হয়, সাবান তৈরির সময় গ্লিসারিন উপজাত দ্রব্য হিসেবে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে গ্লিসারিনটা কি উপজাত দ্রব্য। এবং এটা দেখো বেশিরভাগ সাবান যে কোম্পানিগুলো আছে বেশিরভাগ সাবান কোম্পানিদের কিন্তু গ্লিসারিনেরও প্রোডাক্ট আছে। যেমন হচ্ছে যদি আমি বলি কিউট সাবান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিউটের তোমার গ্লিসারিন আছে, ঠিক আছে। আবার মেরিল সাবানের জন্য মেরিল গ্লিসারিন আছে। এই গ্লিসারিনগুলো সাধারণত যখন সাবানটা তৈরি হয় তখন এই গ্লিসারিনটা উপজাত দ্রব্য হিসেবে তৈরি হয়ে থাকে। আবার তোমরা মনে করো না আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি, ব্র্যান্ডের প্রমোশনে এগুলো সব উদাহরণ। আচ্ছা, আর সালোক সংশ্লেষণের সময় দেখবা যে যখন শর্করা জাতীয় খাবার তৈরি হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের মেইন উদ্দেশ্য, কিন্তু এটা মেইন উদ্দেশ্য হওয়া সত্ত্বেও অক্সিজেন এবং পানি তৈরি হচ্ছে, এই দুটাকে আমরা তখন উপজাত দ্রব্য বলবো। এরপরে দেখো ফোটন কণা। সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরের সময় যে শক্তি বিকিরিত হয় তাকে ফোটন কণা বলা হয়। এই ফোটন কণা আমরা কোথায় দেখতে পাই? সালোক সংশ্লেষণে দেখতে পাই। সূর্যের আলো থেকে আসা ফোটন কণা। এই সূর্যের আলো থেকে ফোটন কণা মানে কি? সূর্যের আলোটা যখন হচ্ছে গিয়ে আমরা তো শুধু আলোটাই দেখতে পাই, তো সূর্যের ভিতরে তো হিলিয়াম পরমাণু দিয়ে ভরা। সাধারণত যে হাইড্রোজেন পরমাণু থাকে সেগুলো হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়। তো রূপান্তরের সময় প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, সেগুলোই কিন্তু আমরা হচ্ছে দূর থেকে দেখি যে আচ্ছা সূর্যটা অনেক বেশি উত্তপ্ত, সূর্যটার অনেক বেশি আলো। তো এই যে শক্তিটা বিকিরিত হচ্ছে এই সূর্যের আলো থেকে আসা এই কণাগুলোকে আমরা বলবো ফোটন কণা, ঠিক আছে। ফসফোরাইলেশন কি? এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফসফোরাইলেশন, ফসফো শব্দটা কোত্থেকে আসছে? ফসফেট থেকে আসছে, ঠিক আছে। আর লেশন যখন থাকবে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে সংযুক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ সংযুক্ত বা যুক্ত হওয়াকে নির্দেশ করছে। তাহলে এখানে কে যুক্ত হচ্ছে? ফসফেট যুক্ত হচ্ছে। কোনো যৌগের সাথে যখন ফসফেট যুক্ত হয় বা ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো ফসফোরাইলেশন। আবার এটাকে আমরা ঘুরিয়েও সংজ্ঞাটা বলতে পারি। কিভাবে বলতে পারি? অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে মানে এডিপি এর সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হবে, অজৈব ফসফেটের ইংলিশ কি? ইনঅর্গানিক ফসফেট, যখন যুক্ত হবে তখন অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। কারণ আমরা জানি এডিপি হচ্ছে এখানে অ্যাডেনোসিন ডাইফসফেট, তার মানে এখানে কিন্তু আমার দুইটা ফসফেট রয়েছে, তার সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে তখন হয়ে যাবে তিনটা ফসফেট, তখন সেটাকে আমরা বলবো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। এরপরে দেখো ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট সংযুক্ত হওয়া। ডি মানে কি? মানে বাদ বা হচ্ছে কি বিপরীত, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ফসফেটটা আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ডিফসফোরাইলেশন বলতে কি বুঝি? কোনো যৌগ থেকে ফসফেট যখন বিচ্ছিন্ন হচ্ছে তখন তাকে ডিফসফোরাইলেশন বলা হয়। অথবা এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি। কিভাবে ঘুরিয়ে বলতে পারি? এই যে ফসফোরাইলেশনে যে এটিপি তৈরি হয়েছিল, এটিপিটাকে যে আমরা যদি কোনোভাবে ভাঙি তখন এটিপিটাকে ভাঙলে অ্যাডেনোসিন ডাইফসফেট এবং অজৈব ফসফেট মানে ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এই যে এখানে এটিপি ভেঙে যাচ্ছে এইটাকে বলা হয় ডিফসফোরাইলেশন, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্নটা দেখি, মানে পরের সংখ্যাটা দেখি। ফটোফসফোরাইলেশন কাকে বলে? আচ্ছা, এইটা ফসফোরাইলেশন সংজ্ঞাটার কাছাকাছি। কেন? কারণ ফসফোরাইলেশন তোমার সালোক সংশ্লেষণের যে পর্যায়ে ব্যবহৃত হোক না কেন সংজ্ঞার মানে উত্তরটা সেম থাকবে, কিন্তু যখন ফটো বলবে, ফটো দিয়ে আমরা কাকে বুঝবো?
ফটো দিয়ে আমরা হচ্ছে কি আলোক শক্তিকে বুঝবো। ফটো মানে কি আলো, ঠিক আছে। ফোটন কণা, আমরা যে একটু আগে বললাম না ফোটন কণা, ফোটন কণা, ফোটন বা ফটো এগুলো কোত্থেকে আসে, সূর্যের আলোটাকে নির্দেশ করছে এই শব্দটা। তাহলে ফটোফসফোরাইলেশন মানে কি, মানে অবশ্যই এখানে ফসফোরাইলেশন ঘটবে, অর্থাৎ এখানে এটিপি তৈরি হবে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে। কিন্তু আসলে ফটো বলতে কি বোঝাচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে, কি বললাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন সেটা কোথায় সাধারণত দেখা যায়, এটা সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। এরপরে দেখো ফটোলাইসিস কাকে বলে। তো এতক্ষণ আমরা ফটো বললাম, তার মানে এখানে ফটোলাইসিস বলতে কি বোঝাচ্ছে, আলোটা ভেঙে যাওয়া বোঝাচ্ছে না, আলোটা ভেঙে যাওয়া বোঝাচ্ছে না। এখানে ফটো মানে, হ্যাঁ ফটো মানে হচ্ছে কি আলো, এটা আমরা সবাই জানি, ফটো মানে হচ্ছে আলো। আর এখানে লাইসিস মানে হচ্ছে ভাঙা, তার মানে কি এখানে আলো ভাঙবে না, এখানে আসলে আলোটা ভাঙে না। এটাতে কি হয়, সূর্যের আলো বা সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানিটা বিয়োজিত হয়, মানে পানিটা ভেঙে যায়, ভেঙে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে এবং ইলেকট্রন উৎপন্ন হবে। তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস প্রক্রিয়া, ঠিক আছে। তখন আমরা সেই প্রক্রিয়াকে কি বলবো, ফটোলাইসিস প্রক্রিয়া বলবো। তাহলে ফটোলাইসিসটা সাধারণত সূর্যের আলো ভাঙাকে বোঝায় তা না, এটা পানি বিয়োজিত হওয়াকে বোঝায়। এরপরে দেখো শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু কাকে বলে, শ্বসনিক বস্তু হচ্ছে, আমরা সকলে শ্বসন প্রক্রিয়া সম্পর্কে জানি। শ্বসন প্রক্রিয়া কি, অক্সিজেন হচ্ছে দেহের খাদ্যবস্তুকে যখন জারিত করে, শর্করা হোক বা প্রোটিন হোক, এগুলোকে যখন জারিত করে শক্তি উৎপাদন করে, তখন সেটাকে আমরা বলছি তোমার শ্বসন প্রক্রিয়া। তাহলে শ্বসনিক বস্তু কারা, শ্বসনিক বস্তু হচ্ছে এমন কিছু বস্তু যারা হচ্ছে তোমার জটিল বস্তু, কিন্তু তারা জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয়, তাকে বলা হয় শ্বসনিক বস্তু। এখন কথা হচ্ছে কোন বস্তুগুলো জারিত হয়, যারা হচ্ছে কার্বোহাইড্রেট, যেমন হচ্ছে শর্করা, তারপর প্রোটিন, চর্বি, তারপর হচ্ছে বিভিন্ন জৈবিক অ্যাসিড, এগুলো হচ্ছে শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হচ্ছে। শ্বসনিক বস্তু এগুলো কি করে, এই কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো কিন্তু তোমার অক্সিজেন দ্বারা জারিত হয়, ঠিক আছে। এগুলোকে আমরা শ্বসনিক বস্তু বলবো, কারণ এগুলোর মাধ্যমে তোমার ভেঙেই তোমার দেহের শক্তি উৎপাদন হচ্ছে। তারপরে সূর্যের আলোক শক্তি এইসব বস্তুতে রাসায়নিক স্থির শক্তি হিসেবে জমা থাকবে এবং শ্বসনের ফলে স্থিতি শক্তি গতিশক্তি হিসেবে নির্গত হয়। তার মানে এইসব বস্তুতে রাসায়নিক শক্তিটা কিভাবে জমা থাকে, স্থির শক্তি, মানে তার কোনো কাজ নেই, সেই জমা থাকছে, যে জমা থাকা শক্তি তো মূলত স্থিতি শক্তি। আর এই স্থির শক্তিটা কি হচ্ছে, পরবর্তীতে গতিশক্তি হিসেবে নির্গত হয়। আর তারপরে হচ্ছে দেখো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন তোমরা পাবা হচ্ছে যে শ্বসন যে প্রক্রিয়াটা আছে তোমাদের শ্বসন প্রক্রিয়ার মধ্যে এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা পাবা। এটার সংজ্ঞাটা কি, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ঘটে। তার মানে কি, আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তর বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ করা থাকে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এবং এই ক্রিস্টির ভিতরে হচ্ছে কি এটিপি তৈরি হচ্ছে, এই এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ পুনরূপ এই অধ্যায়ে রয়েছে, যেগুলো হচ্ছে পুনরূপ আমাদের শিখতে হবে। আমি এখানে ইংলিশে দিয়ে রেখেছি, ইংলিশে দিলে কি সুবিধা, আমরা বুঝতে পারি যে এই শব্দটার জন্য এন হচ্ছে, এই শব্দটার জন্য এ হচ্ছে, এই শব্দটার জন্য ডি হচ্ছে, পি হচ্ছে, এগুলো আমরা বুঝে ফেলতে পারি। তো এই জন্য ইংলিশে দেওয়া আছে। তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন দিবে তোমরা চাইলে ইংলিশেও লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখন গুরুত্বপূর্ণ পুনরূপগুলো একটু দেখে নেই। এনএডিপি পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে। তারপরে হচ্ছে এনএডিপিএইচ হচ্ছে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এফএডি হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এনএডিএইচ2 যখন থাকবে তখন আমাদেরকে বুঝতে হবে এটাকে বলা হয় বিজারিত হওয়া। কি হওয়া বলে, এটাকে বিজারিত বোঝায়। তো বিজারিতর ইংলিশ কি জানো, রিডিউসড। বিজারিতর ইংলিশ হচ্ছে রিডিউসড। তাহলে আমরা এটাকে কি বলবো, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আবার এফএডিএস2 H2 আছে, তার মানে এটা কি এটা হচ্ছে গিয়ে বিজারিত হওয়া বোঝাচ্ছে। তার মানে আমরা এটাকে কি বলবো, বিজারিত ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ঠিক আছে। এটার ইংলিশ কি, রিডিউসড। ওকে, রিডিউসড মানে আবার কমে যাওয়াকে নির্দেশ করছে তা কিন্তু না, এটা আসলে বিজারিত হওয়াকে নির্দেশ করছে। তারপরে দেখো জিটিপির পুনরূপ কি, এটা হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। এটিপির যেমন পুনরূপ হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক সেভাবে এটারও পুনরূপ হচ্ছে গুয়ানোসিন
ট্রাইফসফেট। তারপরে দেখো CAM, এটা হচ্ছে ক্র্যাসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা হচ্ছে ক্র্যাসোলুসিয়ান অ্যাসিড বিপাক চক্র যেটা আছে সেটারই হচ্ছে ইংলিশ নাম। এরপর হচ্ছে 3PGA, এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার আমরা পড়েছি হচ্ছে সালোক সংশ্লেষণে, তো ওইটাকে আমরা শর্টকাটে 3PGA বলি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, প্রত্যেকটার বড় হাতের অক্ষর নিয়ে 3PGA বলা হয়। তাহলে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা শিখলাম, গুরুত্বপূর্ণ কিছু পুনরূপগুলো শিখলাম, পুনরূপগুলো পরীক্ষায় আসে, তোমার কখনোই এগুলো সংজ্ঞা দিবে না, এটা মাথায় রাখবে, এগুলো কখনোই তোমাদের জন্য সংজ্ঞা দিবে না, শুধু তুমি এগুলো পুনরূপটা শিখে রাখবে। তাছাড়া তোমরা জানতে পারো, মানে তোমাদের জানার জন্য যে NADP বলতে আসলে কাকে বোঝানো হয়, NADPH বলতে কাকে বোঝানো হয়, সেটা জেনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। পরীক্ষায় এগুলো সংজ্ঞা আসে না, শুধুমাত্র পুনরূপটা কি সেটা আসে। তোমরা বড় ক্লাসে উঠলে এগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়বা। তবে তোমাদের জানার জন্য বলে রাখি, NADP, NADPH, FAD, NADH সবগুলো হচ্ছে এক একটা কোএনজাইম। মূলত এরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এগুলোর সাহায্যে সালোক সংশ্লেষণ বলো বা হচ্ছে গিয়ে শ্বসন বলো, এগুলো থেকে কিন্তু শক্তি উৎপাদন হয়, এবং এরা কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে হেল্প করে। তো এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা এর পরের ক্লাসে অর্থাৎ উপরের ক্লাসে বিস্তারিত জানবো, সুতরাং এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আসি হচ্ছে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায়ের মধ্যে পার্থক্য এবং তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা সকলেই জানি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দুইটা পর্যায় রয়েছে। সকলে আমরা এটা সংজ্ঞাটা পারি। সালোক সংশ্লেষণ কাকে বলে? সালোক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় যে ক্লোরোফিল আছে তার সাহায্যে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এরা বিক্রিয়া করে যখন শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন এবং পানি নির্গত করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা পর্যায়ে সংঘটিত হয়। প্রথম পর্যায়কে বলা হয় আলোক নির্ভর পর্যায় এবং পরের পর্যায়কে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায় অথবা অন্ধকার পর্যায়ে বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে আমাদের এই পর্যায়গুলো মনে রাখতে একটু কষ্ট হয়। দেখা যায় এত একঘেয়েমি কথা বা এত বড় বড় কথা, কঠিন কথা, এগুলো সহজে মনে থাকে না। তো এগুলো যদি আমরা ছক আকারে খুব সুন্দর করে বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করে পড়ি, তাহলে কিন্তু অতি সহজেই আমরা এগুলোর অ্যান্সার করতে পারবো। তখন আর তোমার অ্যান্সার করতে ভয় লাগবে না। 4 নম্বর অধ্যায়ের প্রতি একটা ফোবিয়া কাজ করে সব স্টুডেন্টের মধ্যেই। দেখা যায় যে এটা পারবো না, এটা অনেক কঠিন, এটা মুখস্থ করা লাগে। তো এটা আসলে কত মজার একটা চ্যাপ্টার। তাছাড়া এই চ্যাপ্টারটা পড়লে তোমার ইন্টারে গিয়ে এত বেশি লাভ হবে, তুমি সেটা এখন বুঝতে পারছো না। তুমি যদি এখন ভালো করে পড়ে যাও, তাহলে এই ভালো করে পড়ে যাওয়ার ফল তুমি কিন্তু এসএসসি তো পাবেই, তার পরের ক্লাসগুলোতেও কিন্তু পাবে, কারণ এটা তোমার বেসিক রেডি করছে, তোমার ভিত্তি তৈরি করছে, ভালো রেজাল্ট করার জন্য তোমার ভিত্তি তৈরি করছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে কি এটার পার্থক্য আকারে পড়বো, এবং পার্থক্য আকারে পড়ার সময় আমি সকল বৈশিষ্ট্য বুঝিয়ে দিব। তাহলে তুমি যখন এই বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করবে, তখন বুঝতে পারবে যে বইতে যা আছে সেইগুলোই আমি কিন্তু এখানে তুলে ধরেছি, জাস্ট পড়াটা সহজ করার জন্য। আচ্ছা, তো আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রথম পার্থক্য কি? আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়টা আমরা সকলে জানি, আর সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্যায়ের নাম কি? আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই পর্যায়ে কি হয়। এই পর্যায়ে মানে আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে সূর্যের আলো যেটা আসতেছে সেটা সেই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এরপরে দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়। এখানে যে রাসায়নিক শক্তিটা তৈরি হয়েছিল, মানে আলোক নির্ভর পর্যায়ে যে রাসায়নিক শক্তিটা তৈরি হয় সেটা কিসে রূপান্তরিত হয়ে যায়? সেটা হচ্ছে এই পর্যায়ে গিয়ে স্থিতি শক্তি রূপে তোমার শর্করা জাতীয় খাদ্যের মধ্যে জমা থাকে। তার মানে এখানে যে আলোক শক্তিটা আসছে সূর্যের আলো থেকে, তোমার কিন্তু এই সূর্যের আলোটা যখন পাতার উপর পড়ে তখন কিন্তু আলোক নির্ভর পর্যায়টা স্টার্ট হয়, এবং যখন স্টার্ট হবে সূর্যের আলোটাকে সে কি করবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। করার পরে সেই রাসায়নিক শক্তিটা কোথায় জমা রাখবে? তাহলে জমা রাখবে কোথায়? আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার হচ্ছে গিয়ে এই শর্করা জাতীয় খাদ্যের মধ্যে জমা থাকে। এরপরে দেখো নাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তার মানে এখানে সূর্যের আলোর প্রয়োজন হবে কি হবে না? অবশ্যই এই ধাপে সূর্যের আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়বে, অর্থাৎ যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ হচ্ছে এই পর্যায়ে চলবে। এরপরে দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি দরকার হবে কি হবে না? এটার নামই হচ্ছে নিরপেক্ষ, মানে এই পর্যায়টা চালানোর জন্য সূর্যের আলো থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এই জন্য এটা প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া চলতে পারে। এই জন্য এটাকে অন্ধকার পর্যায়েও বলা হয় বা লাইট ইনডিপেন্ডেন্ট ফেজও বলা হয়ে থাকে। এখন আসি এই আলোক নির্ভর পর্যায়টা কোথায় ঘটে। আমরা সকলে এই যে পাতাটা তো চিনি, তাই না?
এই যে পাতার মধ্যে আমরা জানি যে এটাকে বলা হয় হচ্ছে যে চাকতির মতো যে অংশগুলো থাকে এগুলোকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। আর এর বাইরে হচ্ছে যে তোমার অর্ধস্বচ্ছ অর্ধতরল যে বস্তুটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? স্ট্রোমা বলা হয়। এখন কোন পর্যায়ে কোন জায়গায় ঘটে? এই আলোক নির্ভর পর্যায়টা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানাম চক্র অথবা থাইলাকয়েডে ঘটে। যে চাকতির মতো অংশগুলো আছে এই চাকতির মতো অংশগুলোতে সাধারণত তোমার এই আলোক পর্যায়টা ঘটে থাকবে। আর স্ট্রোমাতে অর্থাৎ হচ্ছে তোমার চাকতির বাইরে যে অর্ধ তরল যে বস্তুটা থাকে ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, এই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে হচ্ছে নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ চাকতির মধ্যে আসল কাজগুলো হচ্ছে চাকতির মধ্যে ঘটবে আলোক পর্যায়টা, আর ওইটার বাইরে অর্থাৎ চাকতির বাইরে ঘটে হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। এরপরে দেখো এই পর্যায়ে কি ক্লোরোফিলের প্রয়োজন আছে? অবশ্যই এই পর্যায়ে মানে আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোফিলের প্রয়োজন আছে, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্লোরোফিলের প্রয়োজন হয় না। এরপরে দেখো এই পর্যায়ে আলোক রশ্মির ফোটন শোষিত হয়। ফোটন কেন শোষিত হবে? কারণ হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলোর উপস্থিতিতে ঘটছে, তার মানে কি এখানে অবশ্যই সূর্যের আলো ব্যবহৃত হচ্ছে, তার মানে এখানে আলোক রশ্মির ফোটনটাও শোষিত হবে। কিন্তু যেহেতু আলোক নিরপেক্ষ পর্যায়ে সূর্যের আলোর প্রয়োজন হচ্ছে না, তাই এখানে তোমার সূর্যের আলো থেকে আসা যে ফোটন কণা সেগুলোর শোষিত হয় না। এরপরে দেখো এই আলোক নির্ভর পর্যায়ে গতিপথ কয়টা? এখানে গতিপথ হচ্ছে একটাই থাকে, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে গতিপথ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। কি কি? কেলভিন চক্র বা এটাকে C3 সাইকেলও বলে, হ্যাচ এবং স্ল্যাক চক্র অথবা এটাকে C4 সাইকেলও বলে, আর হচ্ছে কেসোলুসিয়ান অ্যাসিড বিপাক চক্র অথবা CAM চক্র এটাকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখো পানির ফটোলাইসিস সংঘটিত হয় কোথায়? আলোক নির্ভর পর্যায়ে। অর্থাৎ পানির ফটোলাইসিস মানে কি? নামে কি আছে বলো? আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞায় ফটোলাইসিসের সংজ্ঞাটা পড়েছিলাম। এখানে ফটো মানে কি? আলো, তার মানে এখানে অবশ্যই সূর্যের আলোর প্রয়োজন হচ্ছে। আর লাইসিস মানে কি? ভাঙা, তাই না? তার মানে এখানে কে ভাঙছে? এখানে আসলে পানিটা ভাঙছে। সূর্যের আলোর উপস্থিতিতে যে পানির যে কণা আছে সেটা বিয়োজিত হচ্ছে, তাহলে এখানে পানির ফটোলাইসিস সংঘটিত হচ্ছে। নামে আছে ফটো, তার মানে এই ধাপটাতে অবশ্যই সূর্যের আলো লাগবে, এবং সূর্যের আলো কোন ধাপে আছে? আলোক নির্ভর পর্যায়ে আছে, তার মানে এই ধাপে ফটোলাইসিস ঘটবে। তাহলে আমি যদি একটু উল্টা করে চিন্তা করি, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ফটোলাইসিস হবে? উত্তর কি আসতেছে? না, ফটোলাইসিস হবে না। এরপরে দেখো আলোক নির্ভর পর্যায়ে কি হয়? এই যে পানির ফটোলাইসিসটা হচ্ছে, পানির ফটোলাইসিস হয়ে কি কি তৈরি হচ্ছে? তোমার পানিটা বিয়োজিত হয়ে অক্সিজেন তৈরি করে, হাইড্রোজেন তৈরি করে এবং ইলেকট্রন উৎপন্ন করে। কি কি করে? অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করবে। আর অন্ধকার পর্যায়ে কি করবে? গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজ ছাড়া অন্যান্য শর্করাও এখানে উৎপন্ন হবে। ঠিক আছে, তোমরা যখন বড় ক্লাস করবে তখন তোমরা দেখবা যে অনেক শর্করা তৈরি হয়, অনেক ধরনের শর্করা। ঠিক আছে, যেমন হেক্সোজ শর্করা তৈরি হতে পারে, বা মানে অনেক নতুন বড় শর্করাগুলো তৈরি হয়, যেমন সেলুলোজ তৈরি হতে পারে, বা স্টার্চ তৈরি হতে পারে। তো যেটাই হোক না কেন তোমার অনেক ধরনের শর্করা তৈরি হয়। তাছাড়া সরল শর্করা যেমন গ্লুকোজটা উৎপন্ন হবে। তারপরে দেখো এই পর্যায়ে মানে আলোক নির্ভর পর্যায়ে কি কি সংশ্লেষিত হয়? সংশ্লেষিত হওয়া মানে কি কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, অর্থাৎ এটিপি বা শক্তিটা তৈরি হচ্ছে। NADPH তৈরি হচ্ছে এবং H+ তৈরি হচ্ছে। H+ বলতে এটাকে আমরা কিন্তু প্রোটনও বলি। কি বলি? এটাকে প্রোটনও বলি। তাহলে তোমার এই পর্যায়ে এটিপি তৈরি হয়, NADPH তৈরি হয়, H+ বা প্রোটন তৈরি হবে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে যা তৈরি হচ্ছে, অর্থাৎ আলোক পর্যায়ে যে এটিপি তৈরি হচ্ছে, NADPH তৈরি হচ্ছে বা H+ তৈরি হচ্ছে, সেগুলো ব্যবহৃত হয় কোথায়? আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটা ব্যবহৃত হয়, মানে এটাকে খরচ করে ফেলে। এরপরে দেখো এই ধাপে মানে আলোক নির্ভর পর্যায়ে NADP বিজারিত হয়। কে বিজারিত হয়? NADPটা বিজারিত হয়। NADPটা আসলে বিজারিত হয় NADPHটা তৈরি করে। এখন এইখানে আলোক নির্ভর পর্যায়ে কে বিজারিত হচ্ছে? সবসময় মনে রাখবা, আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড লাগে। কার্বন ডাইঅক্সাইড ছাড়া কখনোই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। এই কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়, মানে মেইন কাজটা এটা কোথায় হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কখনোই হবে না। এরপরে দেখো আলোক নির্ভর পর্যায়টা অন্ধকার পর্যায়ের উপর নির্ভরশীল নয়। অবশ্যই নির্ভরশীল না, কারণ সে কোনো শর্করা তৈরি করছে না, সে শুধুমাত্র শর্করা তৈরির জন্য উপাদানগুলো তৈরি করছে। আর আলোক নির্ভর পর্যায়ে সে অবশ্যই আলোক পর্যায়ের উপর নির্ভরশীল। কেন? কারণ আলোক পর্যায়ে যেগুলো তৈরি হচ্ছে, যেমন NADPH তৈরি হচ্ছে বা H+ তৈরি হচ্ছে, ATP তৈরি হচ্ছে, এইটার উপরে তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে নির্ভরশীল।
এখানে যদি NADPH বা হচ্ছে H+ ATP তৈরি না হয় তাহলে আলোক নির্ভর পর্যায়টা মানে আলোক নিরপেক্ষ পর্যায়টা তোমার কাজ করতে পারবে না। তাহলে এই দুইটা এই যে এত বড় টেবিলটা পড়ালাম, এই এত বড় টেবিলটা পড়ানোর মাধ্যমে আমি কিন্তু দুইটা ধাপই বা দুইটা পর্যায়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন তুমি যখন এটা পড়লা, তুমি কিন্তু এই ফাইলটা পড়ার পরে বা এই চার্টটা পড়ার পরে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তুমি এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলা। এখন তুমি বইটা খুলবা, বইটা খোলার পরে তুমি এখন প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইন মিলাও যে কার এই ধাপে মানে আলোক নির্ভর পর্যায়ে কি কি রয়েছে সেটা মিলাও। দেখো যে প্রত্যেকটা মেইন পয়েন্টই আমি কিন্তু এইখানে চার্ট আকারে তুলে দিয়েছি যাতে তোমরা পড়াটা ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে। এটা ছাড়া কিছু জিনিস হয়তো মিস হবে। কেন মিস হবে? কারণ ওই মিস হওয়া জিনিসটা হচ্ছে গিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ের সাথে মানে পার্থক্য করা যাচ্ছে না, যেন কিছু কিছু জায়গায় মিস হবে। যেমন ফটোফসফোরাইলেশনের কথা বলা আছে, তো ফটোফসফোরাইলেশন তো আসলে এই ধাপে হয়, মানে আলোক নির্ভর পর্যায়ে হয়, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে তো এটা ঘটে না। তো এই ধরনের কিছু আমরা মানে এই ধরনের কিছু ছোট ছোট পয়েন্ট তোমার মিস যাবে, বাট মেইন যে মানে বেসিক যা মেইন যে কনসেপ্টটা সেইটা তোমার এখানেই সবগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে কেলভিন চক্র এবং হ্যাচ এবং স্ল্যাক চক্রের মধ্যে যে পার্থক্য আছে সেটা সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি আলোক নিরপেক্ষ পর্যায়ে দুইটা গতিপথ রয়েছে, একটা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র বা C3 সাইকেল, একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র বা এটাকে আমরা C4 সাইকেলও বলে থাকি। কেলভিন চক্র যেটা সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের এই গতিপথটা কেলভিন, বেনসন এবং বেশাম আবিষ্কার করেছেন। আর হ্যাচ এবং স্ল্যাক চক্র কে আবিষ্কার করেছেন? অবশ্যই বিজ্ঞানী নামের সাথে মিল রেখে এই সাইকেলটার নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে অস্ট্রেলীয় বিজ্ঞানী MD হ্যাচ এবং CR স্ল্যাক 1966 সালে আবিষ্কার করেন। আচ্ছা, কেলভিন চক্র কত সালে আবিষ্কার হয়? মানে এটা তো আসলে সব সময় সব বইতে থাকে না, তো এই জন্য এখানে লেখা নাই, কিন্তু হ্যাচ এবং স্ল্যাক চক্রটা লেখা আছে। এরপরে দেখো C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সংকেত হচ্ছে এইটা H376O7P। আর একটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট, কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এরপরে দেখো যে সকল উদ্ভিদে কেলভিন চক্র সংঘটিত হয় তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ, আর যে সকল উদ্ভিদে হ্যাচ এবং স্ল্যাক চক্র সংঘটিত হয় তাদেরকে বলা হয় C4 উদ্ভিদ। এরপরে দেখো C3 উদ্ভিদে একই সাথে হ্যাচ এবং স্ল্যাক চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায় না। এটা হচ্ছে C3 যে চক্রটা আছে সেখানে শুধুমাত্র C3 চলবে, কিন্তু C4 এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে C4 যে উদ্ভিদগুলো আছে সেগুলো একই সাথে কেলভিন চক্রও চলতে পারে এবং হচ্ছে কি হ্যাচ এবং স্ল্যাক চক্রও চলে, অর্থাৎ দুইটা চক্র কিন্তু পাশাপাশি চলতে দেখা যায়। C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার C4 উদ্ভিদ থেকে কম। C3 আর C4 এর মধ্যে শুধুমাত্র C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা বেশি এবং C3 এই C4 থেকে কম হবে। তাহলে যার সালোক সংশ্লেষণের হার বেশি তার কি উৎপাদন ক্ষমতা বেশি হবে কি হবে না? অবশ্যই বেশি হবে। কেন বেশি হবে? কারণ হচ্ছে যত বেশি সালোক সংশ্লেষণ হবে তত বেশি খাদ্য তৈরি হবে, আর খাদ্য তৈরি হওয়ার তার উৎপাদনটাও বেশি হবে। তার মানে সালোক সংশ্লেষণের হার বেশি C4 উদ্ভিদে, অর্থাৎ উৎপাদন ক্ষমতাটাও বেশি হবে। আর অপরদিকে C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটাও কম, উৎপাদন ক্ষমতাটাও কম। এখন আমরা উদাহরণ দেখব। C3 উদ্ভিদ আসলে অসংখ্য, কিন্তু C4 উদ্ভিদ হচ্ছে হাতে গোনা কয়েকটা, এবং এই হাতে গোনা কয়েকটাকে আমরা হচ্ছে মুখস্থ করে ফেলবো, মানে মুখস্থ না আসলে টোটস্থ করে ফেলবো। কেন? এগুলাই হচ্ছে পরীক্ষায় বেশিরভাগ আসে এবং এগুলা ছাড়া যত উদ্ভিদ আছে সবগুলো C3 চক্রের উদ্ভিদ হবে। তাহলে আমরা এখন দেখি উদাহরণে কি কি আছে। ভুট্টা, আখ, মুথা ঘাস, সকল ধরনের ঘাস, এভাবে মাথায় রাখবা, সকল ধরনের ঘাস। সেটা ঘাস জাতীয় উদ্ভিদ হতে পারে, যেমন দুর্বা ঘাস হতে পারে, আবার মুথা ঘাস হতে পারে, আবার হচ্ছে গিয়ে অন্য যে কোনো ঘাস হতে পারে। আর নটের শাক, এটাকে বলা হয় অ্যামারেন্থাস অথবা হচ্ছে গিয়ে তোমাকে এটা সায়েন্টিফিক নেম দেখো পাশে দেওয়া আছে, অ্যামারেন্থাসের সায়েন্টিফিক নেম এভাবে লেখে। এমসিকিউর জন্য অ্যামারেন্থাস এভাবে সায়েন্টিফিক নেম দিয়েও প্রশ্ন দিতে পারে। আর এখানে হচ্ছে অ্যামারেন্থাস বানানটা একটুখানি ভুল আছে, এটা হচ্ছে কি তোমাদের বইতে ঠিক করে দেওয়া আছে দেখবে। তবে আমাদের যে এই C4 উদ্ভিদের উদাহরণ যেগুলো আছে সেগুলো ছাড়া বাকি সবগুলো উদ্ভিদের উদাহরণই হচ্ছে কি C3 এর মধ্যে পড়বে। তাহলে C3 আর C4 চক্রের মধ্যে যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো পড়লেই কিন্তু তোমাদের পড়াটা হয়ে যায় এবং তোমার সৃজনশীলের অ্যান্সার খুব সহজে করতে পারবা। এরপরে আসো হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে কিছু পার্থক্য অথবা তুলনামূলক আলোচনা। মূলত এই পার্থক্যটা কিসের উপর বেস করে? এটা হচ্ছে সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া আছে, শ্বসনের যে প্রক্রিয়া আছে, এই দুইটাকে এদের মধ্যে একসাথে করে
একটা চার্ট আকারে উপস্থাপন করা হয়েছে, যেখানে হচ্ছে সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে পার্থক্যগুলো আলাদা করে দেখানো হয়েছে। তো এখানে খুব শর্টকাটে দেয়া হচ্ছে, তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এটা পড়লে খুব শর্টকাটে একটা হচ্ছে কি জ্ঞান নিতে পারবা, বা একটা হচ্ছে কি থরলি চেক বলে না, যে একটু দেখে যে তাহলে তুমি এটার অ্যান্সার করতে পারবা। কারণ বেশিরভাগ সময় দেখা যায় ঘতে প্রশ্ন আসে সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে গুরুত্ব কী, অথবা সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে তুলনামূলক আলোচনা করা, অথবা এভাবে আসে হচ্ছে কি সালোক সংশ্লেষ এবং শ্বসন একে অপরের পরিপূরক, অথবা সে একে অপরের উপর নির্ভরশীল, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এই ধরনের প্রশ্নগুলো দেওয়ার জন্য অবশ্যই আমরা এই ছকটা মাথায় রাখবো এবং অ্যান্সারটা করব। আচ্ছা, এখন হচ্ছে দেখো বৈশিষ্ট্যের কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো করা হয়েছে। বৈশিষ্ট্যগুলো পাশে লেখা আছে। শক্তির রূপান্তর, আমরা জানি সালোক সংশ্লেষণে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের আলোটাকে নেওয়া হয়, নিয়ে হচ্ছে সেখান থেকে এটিপিতে রূপান্তরিত করে, তাহলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং যে সালোক সংশ্লেষণে সূর্যের আলোটা যেটা আছে সেটা প্রথমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো, পরে খাদ্য যখন তৈরি হয় তখন তার মধ্যে স্থিতি শক্তি রূপে অথবা স্থির শক্তি রূপে জমা থাকে। এরপরে দেখো এখানে যে রাসায়নিক শক্তির আছে সেটা শ্বসনের সময় হচ্ছে গতি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। গতি মানে হচ্ছে যেমন দেখো আমরা খাবার খাই, এখন খাবার যারা অনেক দিন ধরে খায় তারা কিন্তু দুর্বল থাকে, হাঁটতে পারে না, কিন্তু যারা হচ্ছে খাবার খাচ্ছে ঠিক মতো তারা কি হচ্ছে, তারা কিন্তু দৌড়াতে পারছে, হাঁটতে পারছে, কথা বলতে পারছে, তাদের মধ্যে একটা গতি আছে। এই গতিটা কোত্থেকে আসছে? এই গতিটা আসছে হচ্ছে এই রাসায়নিক শক্তিটা থেকে। আমাদের দেহে যে রাসায়নিক শক্তিটা জমা আছে, এটিপিটা তৈরি হয়েছে, এই এটিপি বা গ্লুকোজ এগুলো হচ্ছে ভেঙে আমাদের দেহে শক্তি এবং তাপ এবং গতি এই দুইটা শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দেখো কোষের প্রকার। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? অবশ্যই উদ্ভিদ কোষে, আর শ্বসন হচ্ছে জীবকোষে ঘটে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দুইটা কোষেই ঘটে। বিক্রিয়াস্থল হচ্ছে সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে হয়, আর শ্বসনটা হচ্ছে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তারপরে দেখো সূর্যের আবশ্যকতা অবশ্যই আছে, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আছে কিন্তু শ্বসনের ক্ষেত্রে নাই। প্রধান উপাদান কি? সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ হবেই না। আর শ্বসন হচ্ছে অক্সিজেন হচ্ছে কি যখন তোমার সবাত শ্বসন হয় তখন অক্সিজেন ছাড়া হবে না। অক্সিজেন ছাড়া কারা শ্বসন ঘটাতে পারে? যারা হচ্ছে অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এগুলো। এরপরে হচ্ছে উৎপন্ন দ্রব্য, মানে কি কি দ্রব্য উৎপাদিত হচ্ছে সালোক সংশ্লেষণে? গ্লুকোজ তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। হ্যাঁ, অক্সিজেন এবং পানি উপজাত দ্রব্য, কিন্তু আলটিমেটলি এই তিনটা জিনিসই আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে পাচ্ছি। আর শ্বসনের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? আচ্ছা, এইখানে কি তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, অর্থাৎ শ্বসনের ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করছি। এরপরে দেখো পদার্থের গ্রহণ এবং ত্যাগ, এটা তো খুব সহজ। সালোক সংশ্লেষণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা হয়, অক্সিজেন ত্যাগ করা হয়। আর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনটাকে গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে। উত্তম তাপমাত্রা, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শ্বসনের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর রাসায়নিক বস্তু সালোক সংশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন নাই, কারণ এখানে রাসায়নিক বস্তুগুলো জারিত হচ্ছে, বাট সালোক সংশ্লেষণের জন্য কোনো বস্তু জারিত হয়নি। আর শ্বসনের ক্ষেত্রে অবশ্যই এটা প্রয়োজন, কারণ রাসায়নিক বস্তু না থাকলে শ্বসন ঘটবে না। ঠিক আছে। আর রাসায়নিক বস্তু সংজ্ঞাটা তো আমরা শুরুর দিকে পড়ে এসেছি, যে সকল বস্তু জারিত হচ্ছে বা হচ্ছে অক্সিজেনের সাহায্যে এটাকে ভাঙছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোকে ভাঙছে, এগুলো সবগুলোই রাসায়নিক বস্তুর মধ্যে পড়বে। এখন আমরা সবাত এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য দেখব। সবাত শ্বসন কি? সবাত শ্বসন হচ্ছে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের সাহায্যে রাসায়নিক বস্তুটা জারিত হচ্ছে তাকে বলা হয় সবাত শ্বসন প্রক্রিয়া। আর অবাত শ্বসনটা কি? বিপরীত, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেন ছাড়াই তার রাসায়নিক বস্তুটা জারিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অবাত শ্বসন। আর সাধারণত এই অবাত শ্বসন প্রক্রিয়াটা তোমার যে আদি কোষে জীবগুলো থাকে তাদের ক্ষেত্রে এই শ্বসনটা হয়। এবং সবাত শ্বসন সকল জীবকোষে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষে আমরা এই সবাত শ্বসন দেখতে পারি। তো এই সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে যদি পার্থক্যটা তোমার সামনে এরকম চার্ট আকারে থাকে, তুমি কিন্তু খুব সহজে এটা মনে রাখতে পারবে। তাছাড়া তোমাদের পরীক্ষার অ্যান্সার লিখতে খুবই সুবিধা হবে। এখন আমি পার্থক্যটা তোমাদের জন্য বলি। এখানে বৈশিষ্ট্য আকারে পার্থক্য সাজানো হয়েছে। তো প্রথম বৈশিষ্ট্যকে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন আছে কি নেই? সবাত শ্বসনে অবশ্যই প্রয়োজন আছে, অবাত শ্বসনের প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবা, যে শব্দের শুরুতে মানে অ আছে, স্বরে অ অথবা তোমার হচ্ছে দন্তান্ন বা হচ্ছে কু, এই জাতীয় শব্দগুলো তোমাকে নেগেটিভ ওয়ার্ড বুঝাবে। তো অবাত শ্বসন মানে তার মধ্যে কোনো মানে অক্সিজেনের প্রয়োজন হয় না, এবং তার সব কিছুই দেখবা যে না 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 অর্থাৎ, এবং তার সব কিছু হচ্ছে কম। কিভাবে?
পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে কি ঘটে না? উত্তর হচ্ছে সবাত শ্বসনে অবশ্যই ঘটবে, কিন্তু অবাত শ্বসনে এটা ঘটে না। কারণ পাইরুভিক অ্যাসিডের জারণটা ঘটানোর জন্য যে তোমার অঙ্গাণুটা প্রয়োজন বা তোমার যে প্রসেসটাতে যাওয়ার প্রয়োজন সেইটা তোমার সবাত শ্বসনের ক্ষেত্রে থাকবে বা জীবকোষের থাকে, কিন্তু অবাত শ্বসনে এটা হবে না। এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন কোথায় হচ্ছে? সবাত শ্বসনে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কিন্তু অবাত শ্বসন এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কেন 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? কারণ এখানে যে কোষটা আছে সেই কোষটা আদি কোষ অণুজীবে ঘটছে, এই কারণে তাদের যেহেতু অনেক অঙ্গাণু নাই, মানে তাদের যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাদের হচ্ছে শুধু সাইটোপ্লাজম এবং রাইবোজোম আছে এবং সুগঠিত নিউক্লিয়াস নাই, এই কারণে এখানে কিন্তু তোমার মানে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে তৈরি হবে না। পানি উৎপাদনের ক্ষেত্রে দেখি সবাত শ্বসনে 6 অণু পানি তৈরি হবে, কিন্তু অবাত শ্বসনে কোনো পানি তৈরি হবে না। অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড এইটা আবার সবাত শ্বসনে হয় না। কারণ কি? কারণ ল্যাকটিক অ্যাসিড এবং অ্যালকোহল এগুলো অবাত শ্বসনেই তৈরি হচ্ছে, অণুজীব এরা তৈরি করছে। ইথানল তৈরি হতে পারে, C2H5OH এখানে সংকেতটা দেওয়া আছে, অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে অবাত শ্বসনের ক্ষেত্রে। শক্তি কি পরিমাণে তৈরি হয়? সবাত শ্বসনে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, কারণ এখানে অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে। কি পরিমাণ শক্তি? 38 অণু ATP তৈরি হচ্ছে এবং কত কিলো ক্যালোরি? 686 কিলো ক্যালোরি পার মোল, মানে 1 মোল অণু থেকে 686 কিলো ক্যালোরি শক্তি এখানে পাওয়া যাচ্ছে। আর অবাত শ্বসন যেহেতু এটা অণুজীবে হচ্ছে, মাইটোকন্ড্রিয়া নাই আদিকোষে, তো সেই ক্ষেত্রে এখানে মাইটোকন্ড্রিয়া কোনো শক্তি উৎপাদন হচ্ছে না, এর জন্য খুব কম পরিমাণে শক্তি তৈরি হবে। সেটা কত? 2 অণু ATP তৈরি হবে এবং এখানে 1 মোল থেকে আমরা 56 কিলো ক্যালোরি শক্তি পাবো। এরপরে দেখো বিক্রিয়াস্থল কোথায় কোনটা হয়? সবাত শ্বসনের ধাপ হচ্ছে গিয়ে 4টা। গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, কিন্তু অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র আর হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রবাহতন্ত্র এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। আর অবাত শ্বসনের ক্ষেত্রে কি হয়? এখানে 2টা ধাপ রয়েছে, একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং আরেকটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তো এই দুইটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হয়। যেহেতু অবাত শ্বসনের ক্ষেত্রে অণুজীবে কোনো রকমের মাইটোকন্ড্রিয়া থাকে না, এই জন্য 2টা ধাপই সাইটোপ্লাজমে ঘটে থাকে। কিন্তু তোমার হচ্ছে একটা নর্মাল কোষ, অর্থাৎ যদি আমি প্রকৃত কোষের কথা বলি, প্রকৃত কোষে তোমার যেহেতু মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সাইটোপ্লাজম সব কিছুই আছে, এই কারণে প্রথম ধাপ সেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হয়, কিন্তু পরবর্তী ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হচ্ছে। ঠিক আছে? এবং তোমাদের বইতে দেখবে যে সবাত শ্বসন এটা খুব সুন্দর করে ভাগ করা দেওয়া আছে, যেমন গ্লাইকোলাইসিসটা ফার্স্টে থাকবে, এরপরে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার এটা একটা লাইনে থাকবে। এখানে হচ্ছে এখানে একটু সামান্য ভুল আছে, ভুল বলবো না, এটা আসলে সাজানোটা ভুল আছে, তোমাদের বইতে এটা ঠিক করে দেয়া আছে দেখবে। এরপরে দেখো ধাপের সংখ্যা কয়টা? সবাত শ্বসনে 4টা ধাপে সম্পন্ন হবে, আর অবাত শ্বসন হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয়। সবাত শ্বসন কোথায় ঘটে? সকল সজীব কোষে ঘটে আমরা জানি, আর অবাত শ্বসন ঘটবে হচ্ছে বিভিন্ন অণুজীবে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলোতে তোমার অবাত শ্বসন ঘটে থাকে। তাহলে আমরা সবাত এবং অবাত শ্বসনের পার্থক্য দেখে ফেললাম। সাধারণত এই পার্থক্যটা অথবা তুলনামূলক আলোচনা আসে তোমাদের ঘয়ের প্রশ্নে। এরপরে আসো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ছক। এই ছকটা আমি এই জন্য ইম্পর্ট্যান্ট বলবো যে খুব সহজে মনে রাখার জন্য, প্রভাবক সম্পর্কে মনে রাখার জন্য এই ছকটা খুব তোমাদের উপকার করবে। কিভাবে উপকার করবে আমি এখন এটা বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। আমরা জানি সালোক সংশ্লেষণ এটা বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে? কিসের জন্য প্রভাবিত হয়? কিছু উপাদান আছে যেটা হচ্ছে সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি করে, কিছু উপাদান আছে যেটা সালোক সংশ্লেষণের হারটা হ্রাস করে। তো সালোক সংশ্লেষণের প্রভাবক হচ্ছে 2 ভাগে ভাগ করা আছে, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক প্রভাবক হচ্ছে যেটা উদ্ভিদের নিজের না, সেটা হচ্ছে আশেপাশের কোনো উপাদান হতে পারে, যেমন অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, আবহাওয়া মানে তাপমাত্রা হতে পারে, এগুলো তার নিজের না। তো এই বাহ্যিক উপাদানের কারণে দেখা যায় কি কখনো কখনো সালোক সংশ্লেষণের হারটা বেড়ে যায়, কখনো কমে যায়। আবার কিছু উপাদান আছে যেগুলোকে আমরা অভ্যন্তরীণ প্রভাবক বলবো। এই অভ্যন্তরীণ প্রভাবক মানে এটা উদ্ভিদের নিজের বস্তু, নিজের উপাদান। সেগুলো কি হতে পারে? যেমন উদ্ভিদের পাতা, যেখানে সালোক সংশ্লেষণ হয়, তারপর উদ্ভিদের পাতাটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। পাতার বয়স বা সংখ্যার উপর ডিপেন্ড করছে সালোক সংশ্লেষণ বেশি হবে নাকি কম হবে, হার বাড়বে নাকি কমবে। তো এরকম হচ্ছে এখানে প্রত্যেকটি উপাদান সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। এখন আমি এটাকে কিভাবে লিখেছি, উপরে দেখো হেডলাইনটা কি আছে, সালোক সংশ্লেষণের হার বৃদ্ধির ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা। তার মানে আমরা এখানে যে চার্টটা করেছি বা আমরা এখানে যে ডায়াফ্রামটা দিয়েছি, এটা সালোক সংশ্লেষণ বৃদ্ধির ক্ষেত্রে কার কি ভূমিকা আছে, মানে ক্লোরোফিল বাড়লে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এইখানে সালোক সংশ্লেষণ
হার বৃদ্ধির জন্য কোন উপাদান বৃদ্ধি পাচ্ছে, কোন উপাদান কমে যাচ্ছে, এইগুলো আমরা ডিরেক্টলি বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। এখানে বাহ্যিক প্রভাবকে আছে আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এখন যেখানে আমরা এই চিহ্নটা দেখব সেটা মানে হচ্ছে বৃদ্ধি অথবা যেটা বেড়ে গেছে এটা বোঝানো হবে। ঠিক আছে, বা বাড়ানো, বা যেটা বাড়লে এটা হবে। আর যে চিহ্নটা তুমি নিচের দিকে দেখছো এটা মানে কি ডাউনওয়ার্ড, মানে অবনতি হচ্ছে। অবনতি হওয়া মানে কি কমে যাওয়া, মানে হ্রাস পাওয়া। তাহলে আমি এটাকে বুঝাবো কিভাবে, হ্রাস পাওয়া অথবা হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, আমি বাড়ানোর বদলে লিখে দিই বাড়িয়ে ফেলা, হ্যাঁ, বা বেড়ে যাওয়া। এটা শুনতে ভালো লাগে, বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা দিয়ে উন্নতি বোঝায় বা হচ্ছে আমরা বলবো বৃদ্ধি বোঝায়, আর এই চিহ্নটা দিয়ে হ্রাস পাওয়া বা কমে যাওয়া বোঝায়। তো আমার ফ্লো চার্টগুলো সাধারণত এরকমই হয় যে এই চিহ্নগুলো দিয়ে আমি খুব সহজে বোঝানোর ট্রাই করি। এখন আসো যে আলোর ক্ষেত্রে কি হয়, এটা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো। অন্ধকার জায়গায় রাতের বেলা সালোক সংশ্লেষণ হবে কি হবে না? তোমাদের উত্তর কি বলো তো? হবে না। কেন হবে না? কারণ সূর্যের আলো ছাড়া কখনোই সালোক সংশ্লেষণ ঘটবে না। তাহলে কি আমি এটা বলতে পারি সূর্যের আলো বৃদ্ধি পেলে বা সূর্যের আলো থাকলে সেখানে সালোক সংশ্লেষণ ভালো হবে বা সালোক সংশ্লেষণ বাড়বে? এই জন্য আলোর পাশে একটা বৃদ্ধি পাওয়ার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যদি আলো বেশি থাকে বা যদি আলো থাকে অবশ্যই সালোক সংশ্লেষণ হবে। এখন এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? সালোক সংশ্লেষণ সব আলোতে ভালো হয় না। দুইটা আলোতে সালোক সংশ্লেষণ হয় না। কোন দুইটা আলোতে? সহতে ভালো হয় না। তো সহ আমি এখানে লিখি নাই। কেন লিখি নাই? কারণ সহতে ভালো হচ্ছে না বা সহতে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাচ্ছে না, এই কারণে আমি লিখিনি। তবে তোমাদের মনে রাখার জন্য বলি, সহতে আমরা মনে রাখবো সহতে ভালো হয় না। তোমরা তোমাদের বইতে কোথাও লিখে রাখতে পারো যে সহতে ভালো হয় না। সহ মানে কি? স দিয়ে হচ্ছে সবুজ বোঝায়, আর হ দিয়ে কি বোঝায়? হলুদ বোঝায়। ঠিক আছে, হ দিয়ে কি বোঝাবো? হলুদ। তাহলে সবুজ হলুদ এই দুইটা আলোতে, মানে এই দুইটা রঙের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হবে না। তাহলে বাকি আলোতে অবশ্যই হবে। আমরা জানি যে আমাদের সূর্যের 7টা আলো রয়েছে, বেনি আর সহ কলা। তো এর মধ্যে সহ বাদ হয়ে গেছে, তাহলে বাকি যেগুলো থাকে মানে বেনি কলাতে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। বেগুনি, নীল, কমলা, লাল। ঠিক আছে, বেনি কলা দিয়ে মনে রাখতে পারো, বেনি কলাতে ভালো হয়। আমরা যে কোনো একটা মনে রাখবো, তার আরেকটা মনে থাকবে। এখন নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোতে? 400 থেকে 480 ন্যানোমিটার যেগুলো থাকে সেগুলোতে সেই তরঙ্গদৈর্ঘ্যের আলোতে ভালো হয় সালোক সংশ্লেষণ। আরেকটা হচ্ছে 680 ন্যানোমিটার যদি হয় তাহলে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে এই আলো বা এই তরঙ্গদৈর্ঘ্যের আলো অথবা এই রঙের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হবে। তাহলে বুঝতে পেরেছো, পড়াটা কিন্তু তোমাদের মাথায় বসে গেছে। সুতরাং অবশ্যই যখন পড়বা তখন একদম না বুঝে মুখস্থ করবা না, বুঝে পড়বা, দেখবা যে পড়াটা খুব সুন্দর করে বুঝতে পারছো। এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের পাশে বৃদ্ধি চিহ্ন দেয়া। কেন? কার্বন ডাইঅক্সাইড বাড়লে তোমার সালোক সংশ্লেষণ বাড়বে। এটা কি স্বাভাবিক কথা না? সালোক সংশ্লেষণের রিয়াকশনকে আমরা সবাই পারি। তোমাদের বই থেকে একটু দেখাচ্ছি। সালোক সংশ্লেষণ রিয়াকশনটা দেখো তো এখানে কি কি আছে। সালোক সংশ্লেষণ হওয়ার জন্য আমাদের কি কি লাগছে? কার্বন ডাইঅক্সাইড লাগছে, পানি লাগছে, এই দুটো বিক্রিয়া করছে, সূর্যের আলো লাগছে, ক্লোরোফিল লাগছে, গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করছে। তার মানে আমার সালোক সংশ্লেষণ হওয়ার জন্য আলো অবশ্যই লাগবে, ক্লোরোফিল অবশ্যই লাগবে, পানি অবশ্যই লাগবে, কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লাগবে। তাহলে কি আমি ইনডাইরেক্টলি বলতে পারি? না, ডিরেক্টলি কেন বলবো, ডিরেক্টলি বলতে পারি যে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে, পানি বৃদ্ধি পেলে বা পানি থাকলেও সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে, আলো থাকলে তো অবশ্যই হবে, ক্লোরোফিল যদি থাকে বেশি তাহলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। ঠিক কি না? কারণ আমার এই 4টা উপাদানই লাগবে সালোক সংশ্লেষণ ঘটাতে। তার মানে অবশ্যই আমার এই 4টা উপাদান বৃদ্ধি পেলেই সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পায় অবশ্যই সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। তবে এখানে একটা কথা আছে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয় তাহলে কি হবে? তখন যেটা হবে, কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে অম্লধর্মী। এটা কি তোমরা জানো? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী একটা গ্যাস। তো যখন পাতায় কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাবে তখন পাতার যে পরিবেশ, পাতার ভিতরে পরিবেশটা হয়ে যাবে অম্লধর্মী, অর্থাৎ এটাকে আমরা বলবো অ্যাসিডিক। তো অ্যাসিডিক পরিবেশে কখনোই সালোক সংশ্লেষণ ভালো হতে পারে না। ঠিক আছে, কারণ এখানে অ্যাসিডের একটা প্রভাব থাকে, মানে অ্যাসিডিক একটা প্রভাব থাকে, অর্থাৎ একটু অম্লধর্মী বা হচ্ছে গিয়ে
প্রতিকূল একটা পরিবেশ থাকে। এই কারণে এই পরিবেশটাতে অ্যাসিডিক পরিবেশে সালোক সংশ্লেষণ যেহেতু ভালো হয় না, এই কারণে অতিরিক্ত পরিমাণের যদি কার্বন ডাইঅক্সাইড আশেপাশে থাকে তখন কিন্তু সালোক সংশ্লেষণ ভালো হবে না বা সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে না। এরপরে দেখো তাপমাত্রা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য একটা উত্তম তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রা সালোক সংশ্লেষণ খুব ভালো হবে, অর্থাৎ এটা সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাবে। কোন তাপমাত্রা? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি আসে, অবশ্যই এটা মাথায় রাখবা। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সালোক সংশ্লেষণ ভালো হবে। তোমাদের বইতে আরেকটা কথা আছে, কি কথা আছে জানো? 0 ডিগ্রি নিচে দেখো তোমাদের সালোক সংশ্লেষণ প্রভাবক যেখানে আছে সেখানে তোমাকে দেখাচ্ছি। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে অতি নিম্ন তাপমাত্রায় এবং অতি উচ্চ তাপমাত্রায় মানে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি হয় তখন কিন্তু সালোক সংশ্লেষণ ভালো হবে না। কেন হবে না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে মানে কি? সেখানে হচ্ছে গিয়ে তোমার বরফ পরিবেশ বিরাজ করবে, ঠিক আছে? বরফ পরিবেশ বিরাজ করবে, অর্থাৎ 0 ডিগ্রি যদি হয় তখন সেটা কি? অবশ্যই বরফ। আমাদের ফ্রিজের তাপমাত্রা কি 0 না, বা 0 নিচে না? তাহলে 0 মানে কি? বরফ, অর্থাৎ হচ্ছে মেরু পরিবেশ। আরেকটা সেটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে কখন কোন জায়গাটাতে আমরা বুঝাই? মরুভূমিকে বুঝাই না? অতিরিক্ত গরম। এই দুই জায়গায় সালোক সংশ্লেষণ ভালো হবে না। তাই এই জন্য দেখবা যেখানে মেরু পরিবেশ, যেখানে হচ্ছে অনেক বরফ থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে, তোমরা দেখবে যে সেখানে গাছপালার ফলন অত বেশি হয় না। কেন হয় না? ওই যে সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কারণে। আবার 45 ডিগ্রি সেলসিয়াস আমাদের মরুভূমি, যেমন সৌদি আরব বা বিভিন্ন যে মরুভূমির এলাকা আছে সেখানেও কিন্তু গাছপালা নাই। কেন নাই? কারণ সেখানেও সালোক সংশ্লেষণ হয় না দেখেই গাছপালা থাকে না, ঠিক আছে? তাহলে তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রা হওয়া প্রয়োজন যেখানে সালোক সংশ্লেষণ ভালো হবে। এরপরে দেখো পানি। তোমাদের ফার্স্টে বলছিলাম যে পানি ছাড়া সালোক সংশ্লেষণ হয় না দেখে পানিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পানি বেশি হলে মানে পানির সরবরাহ থাকলে সালোক সংশ্লেষণ ভালো হবে। এরপরে আসা হচ্ছে অক্সিজেন। তোমাদের মনে হতে পারে যে অক্সিজেন তো আমাদের দরকার, তার মানে অক্সিজেন বেশি হলে হয়তো সালোক সংশ্লেষণ বেশি হবে। না, সালোক সংশ্লেষণ হওয়ার জন্য অক্সিজেন থাকতে হয় না, বরং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপচার দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি হয়। অর্থাৎ যদি তোমার পরিবেশে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তখন গাছপালা মনে করবে কেউ আচ্ছা বাতাসে তো অনেক অক্সিজেন আছে, আমার এত অক্সিজেন তৈরি করার দরকার নেই, তখন সে সালোক সংশ্লেষণের হারটা কমিয়ে দিবে। এই কারণে অক্সিজেনটা কিন্তু কম থাকলে, ভালো করে শোনো, অক্সিজেনটা যদি কম থাকে, অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তখন সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের এই চারটা কিন্তু সালোক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য, সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের পাশে তীর চিহ্নটা নিচের দিকে রেখেছি। এরপরে খেয়াল করো আরেকটা বিষয়, অক্সিজেনের কথা যখন আসলাম তখন আরেকটা বিষয় বলি যে অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। কেন? কারণ অক্সিজেনবিহীন পরিবেশ মানে সেখানে কোনো অক্সিজেন নাই, এবং যদি অক্সিজেন না থাকে সেখানে কিন্তু কোনো গাছপালাও থাকবে না বেঁচে থাকার জন্য। এই পরিবেশগুলোতে কখনোই সালোক সংশ্লেষণ হবে না। উদাহরণ কি হতে পারে বলো তো? খুবই সহজ একটা উদাহরণ, তোমরা সকলেই পারবে। সেটা হচ্ছে চাঁদে অথবা মহাকাশে অক্সিজেন নাই দেখে সেখানে কোনো গাছপালা নাই, কারণ সেখানে সালোক সংশ্লেষণ হচ্ছে না এবং অক্সিজেন নাই দেখে সেখানে কোনো জীবও বসবাস করতে পারছে না। এরপরে দেখো খনিজ পদার্থ আছে। আমরা জানি যে খনিজ পদার্থ ছাড়া বা খনিজ লবণ ছাড়া কখনোই সালোক সংশ্লেষণ সম্ভব না। এই কারণে খনিজ পদার্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। কোন কোন খনিজ পদার্থ? তোমাদের বইতে তোমাদের অধ্যায় 3টা খনিজ পদার্থের কথা বলেছে, একটা নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে আয়রন। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই দুটো তোমার ক্লোরোফিল তৈরি করার জন্য প্রয়োজন, ঠিক আছে? এই কারণে ক্লোরোফিলের যেহেতু প্রধান উপাদান নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এই দুটো যদি না থাকে ক্লোরোফিল তৈরি হবে না। ক্লোরোফিল তৈরি না হলে সালোক সংশ্লেষণ হবে না, সুতরাং এটা সরবরাহ থাকা জরুরি। আর একটা হচ্ছে আয়রন সেটা হচ্ছে আয়রন যদি না থাকে তাহলে ক্লোরোফিল সংশ্লেষণ হয় না, মানে ক্লোরোফিল তৈরি হয় না, তখন পাতা হলুদ দেখা যায়। অর্থাৎ যদি আয়রনও না থাকে তখন কিন্তু পাতায় সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। তাহলে অবশ্যই এই 3টা খনিজ পদার্থের সরবরাহ বেশি থাকতে হবে, বেশি হলে সালোক সংশ্লেষণের হার বাড়বে। এরপরে দেখো রাসায়নিক পদার্থ। কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো সালোক সংশ্লেষণের হারটাকে মানে আটকে দেয়। যদি সেই বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যায় সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তার মানে কি? ওই বিষাক্ত পদার্থের পরিমাণ যদি কমে তাহলে সালোক সংশ্লেষণ ভালো হবে। এই কারণে এখানে রাসায়নিক পদার্থের পাশে তীর চিহ্নটা নিচে দেওয়া আছে। কি? এখানে কার্বন টেট্রাক্লোরাইড যেটা দেখতে পাচ্ছ এটা ছিল ক্লোরোফর্মের সংকেত। তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, মিথেন, বিষাক্ত গ্যাস। এগুলোর পরিমাণ যত কম হবে সালোক সংশ্লেষণের হার তত বেশি হবে। তাহলে আমরা বাহ্যিক প্রভাবক খুব ভালো করে বুঝে গেলাম। এরপরে আসি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এখন দেখি
কি কি আছে অভ্যন্তরীণ প্রভাবকে? ক্লোরোফিল, পাতার বয়স, পাতার সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম আর এনজাইম। এখানে আমি যার পাশে বৃদ্ধি পাওয়ার চিহ্নটা দিয়েছি, অর্থাৎ ক্লোরোফিল, তারপরে হচ্ছে পাতার বয়স, পাতার সংখ্যা, পটাশিয়াম এবং এনজাইম, এই কয়টা উপাদান যত বেশি থাকবে তারা হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য দায়ী হবে। কীরকম? ক্লোরোফিল যদি বেশি হয় তাহলে সালোক সংশ্লেষণ বেশি ভালো হবে, এ কারণে এটা বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হারটাও বৃদ্ধি পাবে। তারপরে দেখো পাতার বয়স, এখানে পাতার বয়স যত বেশি হবে সালোক সংশ্লেষণের হার তত বৃদ্ধি পাবে তা কিন্তু না, পাতার একটা বয়স থাকবে, সেই বয়সটা কি মধ্য বয়সী পাতায়, অর্থাৎ একদম কচি পাতা এবং একদম বয়স্ক পাতায় সালোক সংশ্লেষণের হারটা ভালো হবে না। কোনটাতে ভালো হবে? মধ্য বয়সী পাতা, মানে মিডল এজ যেগুলো, তাদের ক্ষেত্রে হচ্ছে সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। আর পাতার সংখ্যা যত বেশি পাতা তত বেশি সালোক সংশ্লেষণ ঘটবে। তারপরে দেখো পটাশিয়াম, পটাশিয়াম যেটা সেটা প্রভাবক হিসেবে কাজ করে, বা অন্যভাবে আমি যদি বলি উৎসেচক হিসেবে কাজ করবে। অন্য ওয়ার্ডে যদি বলি অনুঘটক, তাহলে সেটা নিজে একটা প্রভাবক অথবা উৎসেচক অথবা অনুঘটক হিসেবে কাজ করবে। কেন? কারণ হচ্ছে এই পটাশিয়াম যদি থাকে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য তোমার মানে দ্রুততার সাথে সে করতে পারবে। এরপরে দেখো এনজাইম, এনজাইম যদি না থাকে কখনোই সালোক সংশ্লেষণের ঘটবে না। তো সেই ক্ষেত্রে এনজাইম যত বেশি থাকবে বা এনজাইম পরিমাণ মতো থাকলে সালোক সংশ্লেষণ খুব সুন্দর মতো ঘটবে। আর তাহলে বাকি থাকে কে? শর্করার পরিমাণ। শর্করার পরিমাণ এখানে তার পাশে দেখো হ্রাস পাওয়ার চিহ্ন আছে। কেন? কারণ তোমার সালোক সংশ্লেষণ মানে কি? মানে হচ্ছে শর্করা তৈরি করছে। যদি শর্করা বেশি তৈরি না হয়, মানে যদি শর্করার পরিমাণ কম তৈরি হয়, তার মানে সেই ক্ষেত্রে কি শর্করার পরিমাণ কম তৈরি হওয়া মানে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাওয়া। কেন? তুমি মনে করো ভরা পেটে আছো, মনে করো বাসায় তুমি ভরা পেটে ভাত মাংস ডাল খেয়ে গেছো, বাইরে যখন বের হলা, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছো, তখন কি তুমি এখন বার্গার পাস্তা পিৎজা এগুলো খেতে পারবা? তুমি অলরেডি বাসা থেকে খেয়ে বের হয়েছো, তার মানে তোমার পেটটা ভরা, ভরা পেটে তুমি আর কোনো খাবার খেতে পারছো না। তার মানে কি ভরা পেটে আরও খাবার খাওয়া যায় না। ঠিক একইভাবে যদি শর্করা বেশি তৈরি হয় বা শর্করা যদি বেশি পরিমাণে থাকে, তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে না, বরং উল্টা কমে যাবে। কারণ হচ্ছে তার তো শর্করা আছে, আর কত শর্করা সে তৈরি করবে। এর কারণে শর্করার পরিমাণ যদি বেশি থাকে তখন সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তাহলে উল্টাভাবে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধির জন্য শর্করার পরিমাণ কি থাকা প্রয়োজন? শর্করার পরিমাণ কম থাকা প্রয়োজন। শর্করার পরিমাণ যদি কম থাকে তখন পাতা বুঝবে যে আমার তো আরও বেশি সালোক সংশ্লেষণ ঘটাতে হবে শর্করা তৈরি করার জন্য। তাহলে আমি কি করব? আমার হচ্ছে শর্করার পরিমাণ কমে গেছে, সালোক সংশ্লেষণ ঘটাবো, তখন তার হারটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই ছক থেকে কি কি বুঝতে পারলাম? যে কোন প্রভাবকগুলো বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়? খুবই সহজ। আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, খনিজ পদার্থ, ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, পটাশিয়াম এবং এনজাইম। তবে তোমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয় তোমরা যদি মনে রাখো কোন প্রভাবকগুলো হ্রাস পেলে সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়। কেন? কারণ অল্প কিছু উপাদান আছে যেগুলো কমে গেলেই তোমার সালোক সংশ্লেষণ বৃদ্ধি পাবে। কোনটা? অক্সিজেন যদি কমে যায়, রাসায়নিক পদার্থ যদি হচ্ছে কমে যায়, আর শর্করার পরিমাণ যদি কমে যায়, তাহলে এই দুইটা উপাদান অক্সিজেন, রাসায়নিক পদার্থ, শর্করা, এই তিনটার উপাদান যদি কমে যায় তাহলেই কিন্তু সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। আরও সহজভাবে মনে করাই দিই, সেটা কি? সালোক সংশ্লেষণের বিক্রিয়ার ক্ষেত্রে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়, এবং উপজাত দ্রব্য হিসেবে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। তার মানে এই যে নতুন দুইটা দ্রব্য তৈরি হচ্ছে, এগুলো যদি বেশি তৈরি হয়, তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। উল্টাভাবে যদি এগুলো কম তৈরি হয়, অর্থাৎ অক্সিজেন আর হচ্ছে কি শর্করার পরিমাণ যদি কম তৈরি হয়, তখন সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। আমরা কিন্তু রিঅ্যাকশন থেকেই অ্যান্সারটা করতে পারি। তাহলে আশা করি আজকের ক্লাসের পর কারো সালোক সংশ্লেষণ প্রভাবক নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। ওকে, এরপরে দেখো আমরা হচ্ছে শ্বসনের প্রভাবক নিয়ে আলোচনা করব। তো শ্বসনের প্রভাবকের ক্ষেত্রে সেমভাবে সালোক সংশ্লেষণ যেভাবে পড়েছি আমরা এখানেও সেভাবে প্রভাবকটাকে নিয়ে বুঝাবো। তো শ্বসনের প্রভাবক মানে হচ্ছে কোন প্রভাবকগুলো বা কোন উপাদানগুলো শ্বসনের হার বৃদ্ধি বা হ্রাসের জন্য দায়ী। তো এই ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে শ্বসনের হার বৃদ্ধির জন্য কোন প্রভাবকের বৃদ্ধি পাবে বা কোন প্রভাবকের হ্রাস পাওয়ার জন্য শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। তো এইখানে বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক দুই ভাগে ভাগ করা হয়েছে। বাহ্যিকের মধ্যে রয়েছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, তারপরে হচ্ছে গিয়ে আলো এবং হচ্ছে গিয়ে
কার্বন ডাইঅক্সাইড। এরপরে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য বা শ্বসনিক বস্তু, এনজাইম বা উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি। ঠিক একইভাবে আমরা সালোক সংশ্লেষণের মতো এখানেও সলভ করব। তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় শ্বসনটা ভালো হয়। কোন তাপমাত্রায়? 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সালোক সংশ্লেষণে কত পড়েছিলাম? 22 থেকে 35, কিন্তু এখানে হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভিদের শ্বসনটা ভালো হবে। তারপরে দেখো অক্সিজেন। আমাকে বলো সবাত শ্বসন কি কখনো অক্সিজেন ছাড়া সম্ভব? উত্তর হচ্ছে না। তার মানে সবাত শ্বসনের জন্য অবশ্যই অক্সিজেন প্রয়োজন। তার মানে অক্সিজেন যদি বৃদ্ধি পায় বা অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই সবাত শ্বসন বেশি করে ঘটবে। এই কারণে অক্সিজেনের পাশে তীর চিহ্নটা উপরের দিকে, অর্থাৎ হচ্ছে বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করছে। এরপরে দেখো পানি। পানির পাশে লেখা হচ্ছে পরিমিত। কেন পরিমিত? কারণ হচ্ছে গিয়ে পানিটা অতিরিক্ত হওয়া ভালো না, বা হচ্ছে কি অতিরিক্ত বেশি হওয়া ভালো না, বা অতিরিক্ত কম হওয়া ভালো না। সেক্ষেত্রে পরিমিত পরিমাণের পানি শ্বসনের জন্য উপযোগী, শ্বসনের হার বৃদ্ধির জন্য উপযোগী। এর কারণে আমি লিখেছি পানিটা পরিমিত। এরপরে দেখো আলো। আলোর পাশে হচ্ছে তীর চিহ্নটা উপরের দিকে, অর্থাৎ আলো যদি থাকে তাহলে সেখানে শ্বসনের হারটা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? আমাদের যে পাতা আছে, পাতার মধ্যে যে পত্ররন্ধ্রটা আছে, পত্ররন্ধ্র যখন খুলবে বা বন্ধ হবে সেটা কিসের জন্য হচ্ছে? এটা তো অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তো সূর্যের আলোর সাহায্যে কিন্তু যখন সালোক সংশ্লেষণ হয় এই পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, এই ঘটনাটা ঘটে। এখন সূর্যের আলো যদি থাকে সেই ক্ষেত্রে পত্ররন্ধ্র খুলবে, বন্ধ হবে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে। তার মানে কি সূর্যের আলো যদি থাকে পত্ররন্ধ্র শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেনেরও আদান প্রদান ঘটে থাকে, অর্থাৎ অক্সিজেনটা খুব সহজে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার কোষে প্রবেশ করতে পারে। এই কারণে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণের হারটা যেমন বৃদ্ধি পায় ঠিক একইভাবে শ্বসনের হারটাও বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ হচ্ছে এখানে দিনের বেলায় যেহেতু সালোক সংশ্লেষণ ঘটছে, তাছাড়া পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড একটা বিনিময় ঘটে। এই কারণে তোমার আলোটা থাকলেই তোমার সালোক সংশ্লেষণের হার যেমন বৃদ্ধি পায় ঠিক একইভাবে শ্বসনের হারটাও বৃদ্ধি পাবে। সোজা হিসাব। কার্বন ডাইঅক্সাইডটা যদি কমে যায় তখন কিন্তু শ্বসনটা বৃদ্ধি পাবে। কেন? কারণ শ্বসন মানে কি? অক্সিজেন উপস্থিতি থাকবে, খাদ্যটা জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এখন যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কম থাকে, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড যদি কম থাকে তখন শ্বসনটা বেশি হবে। তার উল্টাটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড যদি অনেক বেশি থাকে আশেপাশে, তখন বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে শ্বসনের হারটা কমে যাবে। আমরা কি মনে রাখবো? কার্বন ডাইঅক্সাইড যেহেতু খারাপ, পরিবেশের জন্য খারাপ, তো এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা দরকার নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় শ্বসনের হারটা তখন বৃদ্ধি পাবে। কেন? কারণ আশেপাশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম, খারাপ, গ্যাসটা কম। এরপরে আসা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। যত বেশি শ্বসনিক বস্তু থাকবে তত হচ্ছে গিয়ে শ্বসনের হার বৃদ্ধি পাবে। কেন? কারণ শ্বসনিক বস্তু ছাড়া কখনোই শ্বসন সম্পন্ন হবে না, এবং শ্বসনিক বস্তুগুলো বা আমাদের যে খাদ্যদ্রব্যগুলো আছে, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, ফ্যাট বলো, এগুলো অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে। এই কারণে খাদ্যদ্রব্য বা শ্বসনিক বস্তু যত বেশি হবে তত তোমার শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। একইভাবে এনজাইম বা উৎসেচক ছাড়া কখনোই শ্বসন সম্ভব না। তাহলে কি এনজাইম বা উৎসেচক যত বেশি হবে শ্বসনের হারটাও বৃদ্ধি পাবে। এরপরে দেখো হচ্ছে কোষের বয়স। কোষের বয়স কেমন হলে শ্বসনের হার বৃদ্ধি পাবে? কোষের বয়স যদি অল্প বয়স্ক হয়, মানে বেশি বয়স্কও না, মধ্য বয়সও না, অল্প বয়স্ক কোষে যদি অল্প বয়স্ক কোষ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। ওই যে আমরা বলি না যে ছোট মানে বয়স ছোট থাকলে মানুষরা কি করে, অনেক বেশি হচ্ছে গিয়ে চঞ্চল হয় বা কাজ করার ক্ষমতাটা তাদের বেশি থাকে। ঠিক একইভাবে অল্প বয়স্ক কোষেরও কাজ করার ক্ষমতাটা বেশি। এই কারণে কোষের বয়স যদি কম হয় তাহলে শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। তারপরে অজৈব লবণ এবং কোষ মধ্যস্থ পানি, এই দুটোর পরিমাণও যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। অজৈব লবণ হতে মাটির ভিতর থেকে যে খনিজ লবণগুলো আসে সেগুলোকে বোঝাচ্ছে, আর কোষের ভিতরে যে পানি রয়েছে তার কথা বোঝাচ্ছে। তার মানে অভ্যন্তরীণ প্রভাবকের ক্ষেত্রে আমরা খুব সহজেই মনে রাখতে পারি অভ্যন্তরীণ প্রভাবকে যে উপাদানগুলো আছে সেই উপাদান সবগুলোর ক্ষেত্রেই যদি বৃদ্ধি পায়, মানে সেই উপাদান সবগুলো যদি বৃদ্ধি পায় তাহলে শ্বসনের হার বৃদ্ধি পাবে। তার মানে আমাদের এক্সট্রা করে মুখস্থ করার কিছু নাই। তাহলে আমি শর্টকাটে কি পড়বো? শর্টকাটে শুধু এটাই পড়বো যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলেই শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় শ্বসনের হারটা কমে যাবে। আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো। তাহলে আমাদের বাকি যা যা অপশন আছে এগুলো আমাদের না পড়লেও হবে। আমরা এমসিকিউতে দেখেই বুঝতে পারবো যে
কোন উপাদানগুলো থাকলে শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। এই যে যেমন দেখো এই অংশটা অনেক বড়, অক্সিজেন, আলো, শ্বসনিক বস্তু, এনজাইম, অল্প বয়স্ক কোষ, অজৈব লবণ, তারপরে হচ্ছে কোষ মধ্যস্থ পানি, এগুলার বৃদ্ধি পেলে শ্বসনের হারটা বৃদ্ধি পায়। আমার এত কিছু মনে রাখা দরকার, আমি শুধু শর্ট একটা ওয়ার্ড মনে রাখবো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি হ্রাস পায় তখনই শ্বসন হার বৃদ্ধি পাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে যত বৃদ্ধি পাবে ততই হচ্ছে শ্বসনের হারটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আশা করি যে আজকের ক্লাসের পরে কারোর এই অধ্যায়ে তেমন কঠিন কোনো সমস্যা থাকবে না, কারণ এই অধ্যায়ে হচ্ছে যত কঠিন কঠিন বিষয় বা যত হচ্ছে জটিল বিষয়গুলো রয়েছে সেটা খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আজকের বেসিক ক্লাস করার পরে তোমাদের এই বেসিকটাও মানে এই অধ্যায়ের বেসিকটাও কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের এখনও হচ্ছে ইজি বায়োলজি বইটি কেনা হয়নি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। আমাদের ইজি বায়োলজি বইতে কিন্তু সকল অধ্যায়ের বেসিক পার্ট রয়েছে এবং তাছাড়া এমসিকিউ প্রশ্ন, বোর্ডের সৃজনশীল প্রশ্ন সব কিছু দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করবে এবং তোমাদের সামনে হাজির হয়ে যাব এবং খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।